মানুষ তার স্বপ্নের সমান বড়, কখনো কখনো স্বপ্নের চেয়েও বড় হয়ে যায়। এই পৃথিবীতে প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে, সারাটা জীবন পার করে স্বপ্নের পিছু ছুটে, আর সুন্দর এই পৃথিবীকে বিদায়ও জানায় এক ঝুড়ি অসম্পূর্ণ স্বপ্ন নিয়ে। তাই এই পৃথিবীর আর 10 জন মানুষের মতো আমিও একটি স্বপ্ন নিয়ে বড় হচ্ছি। আমি স্বপ্ন দেখি একদিন আমাদের এই সোনার বাংলাদেশ হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, থাকবে না কোনো বৈষম্য। আর এই একই রকম স্বপ্ন দেখছে আমাদের তরুণ সমাজ। তাদেরই কিছু প্রতিনিধি আছে আজ আমাদের সাথে, চলুন কথা বলি তাদের সাথে। আর তারা এসছেন মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে। ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন আপনারা? আচ্ছা, আমরা একটু প্রথমে পরিচয় নিয়ে নিই, এরপরে সবার সাথে বিস্তারিত কথা বলবো। একটু এখান থেকে শুরু করি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কানিজ মেহজাবিন। আমি মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করছি, দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি। ঠিক আছে, কানিজ, রাইট? জি। আসসালামু আলাইকুম, আমি বিজ্ঞান বিভাগ থেকে সুমাইয়া আক্তার রাফিয়া, ইউ ক্যান কল মি রাফিয়া। রাফিয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমার নাম সিরাতুল জান্নাত, আমি দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি। আচ্ছা। আসসালামু আলাইকুম, আমার নাম কাজী রুবাইয়া, আমি দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি। আপনি আমাকে রুবাইয়া বলে ডাকতে পারেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমার নাম পৃথ্বী জাইমা, আমি সায়েন্সের স্টুডেন্ট, আপনি আমাকে পৃথ্বী বলে ডাকতে পারেন। পৃথ্বী, জি। আচ্ছা, সবাই সায়েন্সের, মানে একই সেকশনের, একই ক্লাসে? ডিফারেন্ট সেকশন। আচ্ছা, আপনাদের কলেজে কি আর্টস বা কমার্স এগুলো নেই? জি আছে। ওদের আসতে দেননি? অনেকটা এরকমই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পৃথ্বীর সাথে একটু কথা বলা শুরু করি। পৃথ্বী সায়েন্স নিয়ে পড়ছেন কেন? তেমন কোনো রিজন নেই সত্যি কথা বলতে। সামনে পেয়েছেন সায়েন্স নিয়ে নিয়েছেন। সায়েন্সটা ভালো লাগে সত্যি বলতে কি। ভালো লাগে কেন? ভালো লাগে এখানে আমি অনেক ধরনের বিভিন্ন কিছু জানতে পারি, যেরকম যেটা আমি আর্টসে গেলে আমি ইতিহাস সম্পর্কে জানবো, কমার্সে আমার ম্যাথমেটিক্স, আর সায়েন্সে হচ্ছে আমি আমার ভবিষ্যৎকে কিভাবে সুন্দর করতে পারবো এগুলো নিয়ে জানবো। কমার্স এবং আর্টস নিয়ে যারা পড়ছে তাদের ভবিষ্যৎ অন্ধকার না, একেবারেই না। যার যেটাতে ইন্টারেস্ট সে সেটা পড়বে। আর আমার ইন্টারেস্ট হচ্ছে আমি ভবিষ্যৎকে কিভাবে আরো সুন্দর করতে পারি। ভবিষ্যৎকে কিভাবে সুন্দর করবেন? যেমন আমার ইচ্ছে হচ্ছে আমি সাইকোলজিস্ট হতে চাই। আমি ওদিক থেকে ভবিষ্যৎকে সুন্দর করতে চাই। যেমন আমাদের নবীন যারা আছে তাদের ভিতর অনেক ধরনের হতাশা আছে, যেটা এখন বর্তমানে দেখতে গেলে অত বেশি কেউ কমন একটা ব্যাপার আর কি, সবাই হতাশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই সবাই হতাশ হয়ে যাচ্ছে, কেউ সেটাকে লক্ষ্য করছে না। তা আমি চাই তাদের সেই বিষয়টাকে ওভারকাম করতে হেল্প করে। যে সাইকোলজি নিয়ে পড়তে গেলে কি সায়েন্স ম্যান্ডেটরি? না, আসলে সেটা না। আচ্ছা, মানে এই সাইকোলজি জিনিসটা কোথা থেকে আসলো আপনার মাথায়? আমার মানুষের কথা শুনতে ভাল লাগে। ইনফ্যাক্ট মানুষ যখন হাসে বা কাঁদে তাদের পিছনের যে রিজনগুলো থাকে ওগুলো জানার ইচ্ছা থাকে। তখন আমি ভাবলাম যে হয়তো বা সাইকোলজি সাবজেক্টটা আমার জন্য ভালো হবে, আমি যদি এদিকে যাই আমি অনেক বেশি এফোর্ট দিতে পারবো এটার প্রতি। যেহেতু আপনার ইন্টারেস্ট আছে মানুষের হাসি এবং কান্নার পিছনে লুকিয়ে থাকা জিনিস সম্বন্ধে আবিষ্কার করার। আমরা আসছি আরেকটু পরে, আপনার সাথে এই বিষয়ে আরেকটু কথা বলবো। একটু রুবাইয়ার সাথে কথা বলতে চাই। সায়েন্স কেন? সায়েন্স কারণ ছোটবেলা থেকেই সবার প্যারেন্টসেরই একটু ইচ্ছা থাকে যে আমার বাচ্চা বড় হয়ে ডক্টর অথবা ইঞ্জিনিয়ার হবে। তো আমার 2 বোন যেহেতু কমার্স নিয়ে পড়াশোনা করেছে, তো আমার মারও ইচ্ছা ছিল যে না, আমার মেয়ে ছোট মেয়েটা একটু সায়েন্স নিয়ে পড়ুক। মানে আপনার পরে তো আর কোনো ভাই বোন নেই? না। সো আপনি কিন্তু একদম লাস্ট অপশন। জি। মানে আপনার এটা কি চাপ মনে হয় না? না, মানে আমার কাছে মনে হয় যে আমার স্বপ্ন ওইটাই, যেটা আমার আম্মু আমাকে দিয়ে করাতে চায়। তো আম্মু যেহেতু চেয়েছে আমি সায়েন্স নিয়ে পড়ি, তো ওখান থেকে আমার ইচ্ছাটা জাগে সায়েন্স নিয়ে পড়ার। সো আম্মু কি চান আপনি সায়েন্স নিয়ে পড়ে কি হবেন? আম্মু চেয়েছে প্রথম থেকেই যে সায়েন্সে যে কোনো সাবজেক্ট, মানে মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, যেটাতে আমার ইচ্ছা সেখান থেকে। তো আমার ইচ্ছা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা। যেহেতু বাংলাদেশে খুব উন্নত গার্মেন্টস সেকশনটা, গার্মেন্টসের যে তো ওইটা নিয়ে পড়াশোনা করাটা আমার জন্য ভালো হবে। যেমন দেশের উন্নতি হবে বা আমার ইচ্ছা অনুযায়ী আমি পড়াশোনাটা করতে পারবো। তো এইটাই। ঠিক আছে, তাহলে আপনার মতে হচ্ছে সায়েন্স নিয়ে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়েও যদি টেক্সটাইলটাও অবশ্যই ইঞ্জিনিয়ার একটা সাবজেক্ট, সেই সাবজেক্টে পড়লেও আপনার মা খুশি? জি, খুশি। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা নিয়ে আরেকটু কথা বলবো বিস্তারিত, যে এই ইন্সপাইরেশন কোথা থেকে আসলো
বা কেন এত কিছু থাকতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, একটু কথা বলে আসি জান্নাতের সাথে, রাইট? জি, আসলে আমার সায়েন্সে মূলত নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমার ছোট চাচা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিল, তো যখন সে পড়ালেখা করতো আমি আসলে দেখতাম যে এই জিনিসগুলো আসলে অনেক ইন্টারেস্টিং লাগতো আমার কাছে। বিশেষ করে আমার বায়োলজির যে পার্টটা আছে, আমার বায়োলজি পড়তে অনেকই ভালো লাগতো, মানে সে তার দেখা দেখি মেইনলি এই ইয়াটায় আসা, তো তার যেহেতু এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগতো, সেই দিক থেকে আসলে আমি বায়োলজি কেন ভালো লাগতো? আসলে যে হিউম্যান পার্টগুলো আমাদের বডিতে কোথায় কি আছে না আছে, বা আমাদের কোন মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া কোষের ভিতরে থাকে। আমি নিজেও জানি না, জাস্ট আস্কিং, দ্যাটস হোয়াট আই ক্যান রিমেম্বার, মানে আমার বায়োলজি থেকে যে মাইটোকন্ড্রিয়া একটা জিনিস ছিল যেটা আমার আর্ট করতে খুব ভালো লাগতো আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সো ওই জায়গা থেকেই ওই বায়োলজির উপর ভালো লাগা থেকেই সায়েন্স। হ্যাঁ, বায়োলজির উপর ভালো লাগা। এরপর কি? এরপর আসলে আমার ফিউচারে হচ্ছে সোশ্যাল ওয়ার্কিং করার ইচ্ছা আছে। তো এই ইচ্ছাটা মেইনলি আসছে হচ্ছে, আমি উত্তরাঞ্চলের মেয়ে, গাইবান্ধা জেলার খুবই ছোট্ট একটা গ্রাম থেকে আসি। আমি যখন ক্লাস মানে 1-এ এখনও পড়িনি, তখন থেকেই আমার আম্মু আমাকে স্কুলে নিয়ে যাতায়াত করতো, যাতে স্কুলে যাওয়ার অভ্যাসটা হয়। তো আমার যে গ্রাম ছিল, গ্রাম থেকে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা আমাকে হেঁটে গিয়ে দেন স্কুলে পড়তে হতো। আশেপাশে 20-30 কিলোমিটারের মধ্যে ভালো কোনো হসপিটাল পাওয়া যায় না, উন্নত মানের কোনো ট্রান্সপোর্ট সিস্টেম নেই। তো সেই জায়গাগুলো চিন্তা করে আসলে আমার সোশ্যাল ওয়ার্কিংয়ে আসার ইচ্ছা। আমাদের গ্রামে যেসব মানুষ অসুস্থ হয়, তারা উন্নত চিকিৎসা তো দূরের কথা, তারা যে হসপিটাল পর্যন্ত যাবে একটা রোগের জন্য, সেখানে যাওয়ার সুযোগটাও পায় না। বেশিরভাগ কেসেই দেখা যায় যে হসপিটালে নিয়ে যাওয়ার আগেই রোগীরা মারা যায়। তো সেই দিক থেকেই আসলে আমার এই ইচ্ছাটা আসা যে সোশ্যাল ওয়ার্কিং করতে চাই আমি, ফিউচারে আমি তাদেরকে নিয়ে কাজ করতে চাই, আমার দেশের মানুষকে নিয়ে কাজ করতে চাই। সায়েন্স নিয়ে পড়ে সোশ্যাল ওয়ার্ক কিভাবে করলে ভালো হয় বা কিভাবে এটা উপকারে আসতে পারে, এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। একটু কথা বলে আসি ওর সাথে। বড় হয়ে কি হওয়ার ইচ্ছে? আফটার মাই গ্র্যাজুয়েশন আমি একজন গাইনোকোলজিস্ট হতে চাই। গাইনোকোলজিস্ট, আই মিন ডক্টর হতে চান? ঠিক আছে। সো মানে এত এরিয়া থাকতে ওয়াই গাইনোকোলজিস্ট? গাইনোকোলজিস্টের যে মেজরিটি পরিসীমাটা বেশিরভাগই হচ্ছে উইমেন্স হেলথ নিয়ে। আমি একজন ওয়েমেন, এখন আমার পেশেন্টও যদি ওয়েমেন হয়, তাহলে আমাদের পক্ষে আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের ভিতরকার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, সে আমার কাছে ভালোভাবে ওপেন আপ করতে পারবে। তাছাড়া গাইনোকোলজিস্টে আরও কিছু কিছু সেক্টরস আছে বা সাব স্পেশালিস্ট আছে, যেমন গাইনোকোলজি, অনকোলজি, তারপর এন্ড্রোকাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি। সো এসব ব্যাপারে পড়তে গেলেও আমাকে গাইনোকোলজি অনেক হেল্প করতেছে। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে গাইনোকোলজি পড়ার মাধ্যমে আমি নিউ ট্রিটমেন্টস, তারপর কনস্ট্যান্টলি আমি নিউ কিছু শিখতেছি, আর আমার পেশেন্টসদেরকেও হেল্প করার ট্রাই করতেছি এইভাবে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক যে আমাদের দেশে বর্তমানে ছেলে গাইনোকোলজিস্ট যারা আছে, তারা এই পারপাসটা সার্ভ করতে পারছে না? সার্ভ করতে পারছে না। এখন কিছু আমাদের যে পেশেন্টসই মূলত ডক্টরদের হেল্প করে তাদের সমস্যা বলে। এখন একজন ওয়েমেন তো একজন ওয়েমেনের কাছেই ভালোভাবে ওপেন আপ করতে পারবে। সো এদিক থেকে দেখতে গেলে যে আমি যদি একজন অ্যাজ এ ফিমেল আমি গাইনোকোলজিস্ট হলে আমার পেশেন্টের কাছে আমি বেশি লাভজনক হব। ওকে, ফ্যামিলিতে কেউ আছে ডক্টর? না, ফ্যামিলিতে কেউ নেই ডক্টর। আচ্ছা, সো এই ইন্সপিরেশন কোথা থেকে আসলো? ইন্সপিরেশন আমি নিজে থেকেই পেয়েছি এবং ছোটকাল থেকেই দেখেছি সোসাইটিতে ডক্টর হচ্ছে হিরোর মতো কাজ করে। ওকে, সো এটা খুবই কুল একটা ব্যাপার। হ্যাঁ, আমিও এরকম হিরো হতে চাই সবার মাঝে। ঠিক আছে, আমরা এটা নিয়ে আরেকটু কথা বলবো যে আসলে গাইনোকোলজিস্ট কিভাবে হিরো হবে আর কি ভবিষ্যতে। একটু কানিজের সাথে কথা বলে নিই। কানিজের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আফটার মাই গ্র্যাজুয়েশন, অর ক্যান সে আফটার মাই এইচএসসি এক্সাম, প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, তবে সেই স্বপ্নটা কিছুটা ছোট আকারের হয়ে থাকে, কিছুটা বড় আকারও হয়ে থাকে। তো আমার যে স্বপ্নটা সেটা হচ্ছে আমি ডক্টর হতে চাই। এখন প্রত্যেকটা কর্মক্ষেত্রের পেছনে কিন্তু আবার ডিপার্টমেন্ট থাকে। তো আমি ডক্টর পেশার মধ্যে যে কর্মক্ষেত্রে ডিপার্টমেন্টটা নিয়েছি সেটা হচ্ছে আমি ডেন্টিস্ট হতে চাই মূলত। মূলত আমাদের দেশে
দেখা যাচ্ছে আমাদের দেশ ছাড়াও বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে আপনার যে দাঁতের মানুষ যারা আছেন তারা দাঁতের প্রতি এতটা কেয়ার করছেন না, যার কারণে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, ক্যান্সার দেখা দিচ্ছে, জার্মস অ্যাটাকের ফলে আপনার দাঁতে ইনফেকশন হচ্ছে, অল্প বয়সে দাঁত ভেঙে পড়ে যাচ্ছে। এছাড়া বলতে পারেন ভিটামিন ডি এর অভাবে যেটা হয়ে থাকে, এটার মূলত এই সব কারণে আমি এই ডেন্টিস্ট পেশাটা নিয়েছি। দাঁতের বিকল্প কি আছে? দাঁতের বিকল্প বলতে আমি যেটাকে বলবো যে বডি প্রত্যেকটা পার্টই ইম্পর্টেন্ট, সো দাঁতের বিকল্প বলে শেষ করা যাবে না, কারণ আপনার বডির প্রত্যেকটা পার্টই ইম্পর্টেন্ট। যদি কোনো একটা বডি পার্টের ক্ষতি হয় সেটার সম্মুখীন আপনাকেই হতে হবে। বডির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি? প্রত্যেকটা পার্ট। আমি বলবো প্রত্যেকটা পার্ট, কারণ হচ্ছে যে আপনার যদি চোখ না থাকে তখন আপনি ফিল করবেন এই দুনিয়াটাকে আপনি দেখতে পাচ্ছেন না। আপনার যদি অল্প বয়সে দাঁত পড়ে যাচ্ছে বা দাঁতের সমস্যা দেখা দিচ্ছে, আপনি শান্তিমতো খেতে পারছেন না। কিডনি সমস্যা হলে আপনার ইউরিনের প্রবলেম হচ্ছে। এছাড়া বলতে পারেন মানে বলতে গেলে অ্যাকচুয়ালি বডির প্রত্যেকটা পার্টই ইম্পর্টেন্ট। আর মূলত আমার ডেন্টিস্ট পেশাটা যে কারণে মানে নিয়েছি সেটা হচ্ছে যে আমি চাই একটা মানুষ যাতে সুন্দর হাসির মাধ্যমে তার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারে। তার মানে আপনি চান যে সবাই সুন্দরভাবে হাসুক। জি। আচ্ছা, এই যে আপনি বড় হয়ে ডেন্টিস্ট হতে চাচ্ছেন এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, সো আপনারা আছেন উত্তরা মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজে, সো কলেজ কিভাবে হেল্প করছে বা কলেজ কিভাবে সাপোর্ট করছে? আসলে প্রত্যেকটা কলেজের এবং স্কুলের শিক্ষক হচ্ছে আমাদের জন্য একটা ব্লেস। গার্ডিয়ানের পরে যদি বলে থাকি তাহলে শিক্ষক হচ্ছে আমাদের জন্য ব্লেস। তারা আমাদেরকে ইন্সপায়ার করে কিভাবে আমাদের গোলকে ফোকাস করতে হবে, কিভাবে আমাদের পড়ালেখার প্রতি ফোকাস করতে হবে। এছাড়া তারা আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের যে মতামত, ধরেন আমি এই যে ডক্টর পেশাটা বাছাই করে নিয়েছি, এখন আমার এই ডক্টর পেশাটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের দুর্বলতা থাকতে পারে, এই ক্ষেত্রে আমি শিক্ষকের সাথে কমিউনিকেশন করে খুব ইজিলি আমি এটা করতে পারছি। এছাড়া বলতে পারেন যে শিক্ষকরা আমাদের খুব সুন্দরভাবে মনোরম একটা পরিবেশে মাধুর্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে আমাদেরকে শিক্ষাদান করে যাচ্ছেন, এবং যার ফলে তাদের যে ব্যবহারটা, তাদের যে ইন্সপায়ারেশন আমরা দেখতে পাচ্ছি, এটার উপরে ভিত্তি করে মূলত আমার। তার মানে আপনি কলেজে ওঠার আগে কি ডেন্টিস্ট হতে চাননি? কলেজে ওঠার আগে আসলে ছোটবেলায় আমার এক এক রকম এক এক স্বপ্ন ছিল। ক্লাস 1-এ যখন পড়তাম তখন মানে আমি গান খুবই পছন্দ করতাম এবং আমি গান শিখিয়েও ছিলাম, তবে এটা বেশিক্ষণের জন্য স্থায়ী ছিল না। আমি সিঙ্গার হতে চেয়েছিলাম। তারপর আস্তে যখন বড় হলাম, যখন অ্যাকচুয়ালি শিখতে শুরু করেছি, তখন আমার অ্যাকচুয়ালি শিক্ষক হওয়ার খুব অনুপ্রেরণা হয়েছিল, কারণ দেখলাম যে শিক্ষকরা যে সম্মানটা পাচ্ছে, শিক্ষকদের যে ব্যবহার, আমি এটা বাচ্চাদের মধ্যে বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলাম। আর তারপর দেখলাম যে শিক্ষকের উপরে তো আরো অনেক মর্যাদাবান পেশা রয়েছে। শিক্ষকের উপরেও মর্যাদাপূর্ণ পেশা আছে? একজন ডক্টর। আচ্ছা, সেটা যদি বলতে চাই তাহলে আপনি ধরেন একজন শিক্ষক। ঠিক আছে, আমরা একটু পরে ফিরে আসছি এবং জানতে চাইবো শিক্ষক বেশি মর্যাদাপূর্ণ না চিকিৎসক বেশি মর্যাদাপূর্ণ। আপনাকে সময় দিচ্ছি কয়েক মিনিট, আপনি একটু চিন্তা করেন, আমরা একটু ওর সাথে কথা বলে আসি। পড়াশোনার পাশাপাশি কিছু করা হয় কিনা? পড়াশোনার পাশাপাশি তেমন কিছু করা হয় না, মেইন মোটিভই হচ্ছে আমার ডক্টর হওয়া। সো ওইভাবেই আমি চিন্তা ভাবনা করি কিভাবে হওয়া যায়, কিভাবে হব। সো যখন আপনি পড়াশোনা করেন না তখন আপনি কি করেন? তখন আম্মুকে কাজে কর্মে হেল্প করি, বাবার সাথে কথা বলি, আমার ছোট 2টা ভাই বোনও আছে, তাদের সাথে কথাবার্তা বলি, এইভাবেই সময় কাটাই। আচ্ছা, তার মানে আপনার হবি হচ্ছে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা। হ্যাঁ। সো ইটস ইন্টারেস্টিং, মানে অনেকের অনেক ধরনের শখ থাকে, আপনার শখ হলো পরিবারের সাথে সময় কাটানো, তাই না? আচ্ছা, কলেজ কোনোভাবে কি বাধা দেয় এই যে আপনাদের যেই স্বপ্ন বা আপনারা ভবিষ্যতে যেটা হতে চাচ্ছেন, এই জায়গায় কোনোভাবে কি কলেজ বাধা দেয় কিনা? না, বাধা কেউ দেয় না, অবশ্যই সবাই কলেজের পার্ট থেকেই, কলেজ জীবন থেকেই মানুষ হচ্ছে তার স্বপ্ন অ্যাচিভ করার ইন্সপায়ারেশন পায় বা অনুপ্রেরণা পায়, এরকম। সো এরকম কোনো কলেজে কোনো শিক্ষক আছে কিনা? হ্যাঁ, আমাদের কলেজে আমাদের শরীফ স্যার আছেন, তারপর ইমদাদ স্যার আছেন, তারা আমাদের খুব হেল্প করে এবং কোনো বিষয়ে আমাদের হেল্প লাগলে আমরা তাদের কাছে আগে যাই। আর ওনাদের শরীফ স্যার আর ইমদাদ স্যারকে থ্যাংক ইউ সো মাচ আমাদের সকলের পক্ষ থেকে, ওনারা যেহেতু হেল্প করছে। আমি আসছি একটু পরে, একটু কথা বলে নেই। পড়াশোনার পাশাপাশি কিছু করা হয় কিনা? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে ড্রয়িং করতে খুবই পছন্দ করি, তো পড়ালেখার পাশাপাশি আমি ড্রয়িং করি। ড্রয়িং করেন, আর্ট করেন, কি ধরনের আর্ট করেন?
যখন যেটা ইচ্ছা আর কি, যেরকমটা ইচ্ছা হয় সেরকমটাই আমি আঁকি। আচ্ছা, মানে এমনি নর্মালি কি ধরনের ড্রয়িং করা হয় আর কি? এই যে গ্রামের দৃশ্য বা এই রিলেটেডই আর কি। আচ্ছা আচ্ছা, সো এটা করলে কি উপকার হয়? উপকার বলতে আমার অনেক মাইন্ড ফ্রেশ হয় আর কি, এইটাই সেলফ স্যাটিসফ্যাকশন বলেও তো একটা কথা থাকে। তো আর কি সেই জায়গা থেকে আমার যখন কোনো কিছু করতে ভালো লাগে না, যেমন অনেকক্ষণ ধরে পড়তেছি, এখন আমার পড়তে ইচ্ছা করতেছে না, তো আমি আমার স্কেচবুকটা নিয়ে আঁকতে বসে যাই। তো আমার কাছে মনে হয় যে এটা অনেক রিফ্রেশিং। আচ্ছা, এটা আপনাকে হেল্প করে পড়াশোনায় আরো মনোযোগী হওয়ার জন্য? হ্যাঁ। আচ্ছা, কিছু করা হয় পড়াশোনার পাশাপাশি? পড়াশোনার পাশাপাশি তেমন কিছু করা হয় না, তবে ইংলিশের দিকে একটু ফোকাস দেওয়া হয়। যেহেতু এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাই আমার কাছে মনে হয় যে এটার একটা চর্চা রাখা বা এটা নিয়ে চর্চা করাটা খুব জরুরি। এবং আমি চাই যে আমার ইংলিশটা খুব ভালো হোক, বা যে ক্লিয়ার যে কথাগুলো হয় ইংলিশে, তো এটা নিয়ে চর্চা করা হয়, কারণ আমার মনে হয় যে প্রত্যেক ক্ষেত্রে ইংলিশটা খুব জরুরি। তো ছোট থেকে আমি এটার দিকে খুব ফোকাস দিই, যেমন ফ্রি টাইম থাকলে আমি কয়েকটা কোর্সেস থাকে তো ওগুলো করা হয়, নিজের সাথে নিজে একটু কথা বলি যে কিভাবে জি যে কিভাবে জি একটু বলবেন কিভাবে বলেন আমরা একটু। যেমন আমি বিভিন্ন ধরনের অ্যাকসেন্টস যেগুলো থাকে, ব্রিটিশ অ্যাকসেন্ট আছে, আমেরিকান অ্যাকসেন্ট আছে, তো ওগুলো আমার প্র্যাকটিস করা হয়। মানে ওগুলো প্র্যাকটিসের সময় কি টিকটক করা হয় না? না না, আমি অনেক জায়গায় দেখেছি মানুষ টিকটক করে আর কি। না, আমি টিকটক করি না। আচ্ছা, ওকে, সো why do you think that English is very important for us to learn? সব কান্ট্রিতেই বলা যায় বেশিরভাগ টাইম যে ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড এটার প্রয়োজনীয়তা খুব বেশি। কারণ আমি যখন আমার দেশকে কোনো ইন্টারন্যাশনাল জায়গায় রিপ্রেজেন্ট করতে যাব, আমার অবশ্যই ইংলিশটা প্রয়োজন হবে। তাই আমার কাছে মনে হয় যে এটা সকলেরই উচিত শেখা বা চর্চা করা, তার জন্যই। আপনিও কি সেম মনে করেন? হ্যাঁ, অবশ্যই ইংলিশটা সাইকোলজিস্ট হতে চাচ্ছেন, সো ইংলিশ কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, অবশ্যই। মানুষের সাথে কমিউনিকেশন করার জন্য ভাষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই আমার ভাষা বাংলা, ওনাদের ভাষা কেউ ফ্রান্স, কেউ ইটালিয়ান। কিন্তু মানুষ যখন হাসছে বা কান্না করছে তখন তো বাংলা বা ইংরেজিতে করছে না। হ্যাঁ, কিন্তু আপনার কান্নার পিছনের সঠিক রিজনটা তো আর আমি জানছি না। আপনি যখন বলবেন তখন আমি সঠিক রিজনটা জানবো, আর সেটার জন্য আমাদের কমিউনিকেশন দরকার আর ভাষার প্রয়োজন। তো এই সাইকোলজি যে বিষয়টা, এই বিষয়টা আপনার মাথায় কখন কিভাবে আসলো? ছোটবেলা থেকেই ধরা যায় যে আমার সাইকোলজি বিষয়টা ভালো লাগে, কিন্তু ফার্স্টে যখন স্কুলে যখন সায়েন্স নিই তখন একটা মাথায় ছিল সবার মতনই যে ডক্টর হওয়ার। তো পরে ভাবলাম যে ডক্টর হব, নিজের প্রতি যখন ফোকাস করলাম তখন দেখলাম যে সাইকোলজি বিষয়টা আমার সাথে ভালো যাবে, আমি বুঝবো, আমার ইন্টারেস্ট আসছে, তখন আমি ভাবলাম যে আমার সাইকোলজিটাই নেওয়া উচিত। রাইট, সো হোয়াট ইজ দ্য ফিউচার প্ল্যান? লাইক এখান থেকে কলেজ শেষ করে সাইকোলজি নিয়ে বাংলাদেশে কোথাও পড়াশোনা করবেন? আনফরচুনেটলি না, কারণ আমার বলতে খারাপ লাগছে যে বাংলাদেশে সাইকোলজির পড়াশোনাটা বেশি একটা ভালো না। আচ্ছা, সো যেটা আমাকে অনেক কি প্ল্যান? বাইরে যাবেন? হ্যাঁ, আমি বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছি। এবং পড়া শেষ করে আবার দেশে ফিরবেন? হ্যাঁ, অবশ্যই। নাইস, মানে সেটাই শুনতে চাচ্ছিলাম আর কি, যে ঠিক আছে আপনি যাচ্ছেন কিন্তু আপনি ফিরছেন কিনা। হ্যাঁ, দেশের জন্য অবশ্যই যাব, দেশেরকে একটা ভালো পজিশনে দেওয়ার জন্যই আমি বাইরের দেশে যাচ্ছি, যাতে ওখানকার একটা ভালো শিক্ষা নিয়ে আমি দেশে এসে দেশের মানুষের প্রতি সেই শিক্ষাটা আমি বিস্তার করতে পারি। আপনাদের কলেজে কত স্টুডেন্ট আছে? বলতে পারেন প্রায় 2000-এর উপর শিক্ষার্থী রয়েছে। আর এই মুহূর্তে সারা বাংলাদেশে কত স্টুডেন্ট আছে যারা সামনে আপনাদের সাথে এইচএসসি দিবে? প্রায় 2.5 লাখের বেশি। 2.5 লাখ, কয়েক লক্ষ। জি। সো কয়েক লক্ষ আপনাদের এই প্রোগ্রামটা দেখছে। জি। এবং আপনাদের মতোই তাদেরও স্বপ্ন আছে যে সায়েন্স নিয়ে পড়ছে, বড় হয়ে এটা হবে, আর্টস বা কমার্স নিয়ে পড়ছে, বড় হয়ে এটা হবে। সো তাদের উদ্দেশ্যে যদি কুইক একটা টিপস দিতে বলি আপনাদেরকে, তাহলে কি দিবেন? আমি বলবো যে কলেজ লাইফটা এরকম একটা সময় যেখানে আমরা যেটা ভবিষ্যতে হতে চাই সেটা একেবারে ডিসাইড করে ফেলতে হবে। এরপরে যদি আমরা ওইটাকে সরিয়ে অন্য কিছুর দিকে ফোকাস করি তখন এটা আমাদের জন্য সমস্যা হবে। তো এখন অবশ্যই আমরা কি হতে চাই, আমাদের ফিউচার প্ল্যানটাকে এটা ডিসাইড করে ফেলা, নয়তো আমাদের অনেক ভবিষ্যতে নাহলে ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ, অন্ধকার একেবারে। থ্যাংক ইউ। আমি বলতে চাই যে সব কিছুই একটা ছোট থেকেই সবার ইচ্ছা থাকে, তো নিজের স্বপ্নটাকেই ফলো করা, যে আমি কি হতে চাই ছোট থেকে সেটার দিকেই ফোকাস রাখা। অ্যান্ড অবশ্যই পড়াশোনার তো কোনো বিকল্প নেই, পড়াশোনা ঠিক মতো করা
অ্যান্ড এইচএসসিতে যেহেতু ভালো রেজাল্ট করতে হবে সবার জন্যই এটা, তো আমি বলবো যে পড়াশোনায় মেইনলি ফোকাস দেওয়া। একদম কোনো কথা হবে না। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আসলে সায়েন্স নিয়ে পড়ে আমরা অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেক কিছুই হতে চাই, কিন্তু আমার মতে আসলে এগুলো হওয়ার থেকেও সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একজন ভালো মানুষ হওয়া। একজন ভালো মানুষ হলেই সেটাই মেইন হচ্ছে টার্গেট হওয়া উচিত প্রত্যেকটা মানুষের। যেমন আমাদের সমাজে এখন মানে দারিদ্রতার হার যদি দেখি, বাংলাদেশের দেশ অনেক উন্নত হচ্ছে, দেশে অনেক কিছু মানে মেট্রো রেল, পদ্মা সেতুর মতো অনেক স্থাপনা হচ্ছে, কিন্তু আমাদের দেশে দারিদ্রতা এখনও অনেক। যদি আমরা উত্তরাঞ্চলের বিভাগগুলোর দিকে তাকাই, যেমন রংপুর বিভাগ, সেটি দারিদ্রতার শীর্ষে পৌঁছে গেছে। আমি আসলে এই দারিদ্রতা নিয়েই কাজ করতে বলবো, যেহেতু আমরা মানুষ, মানবিকতার দিক থেকেও আমাদেরকে খেয়াল রাখা উচিত। সেই দিক থেকে বিবেচনা করেই বলবো যে আসলে পথশিশু যারা আছে আমাদের আশেপাশে, যতটুকু আমরা নিজেদের সামর্থ্য থেকে পারি তাদের জন্য কাজ করব। বিভিন্ন ফাউন্ডেশন আছে, যদি কেউ নিজে না করতে পারে তাহলে একার পক্ষে তো অনেকের সম্ভব হয় না, তাহলে তারা যেন বিভিন্ন ফাউন্ডেশনের সহযোগিতা নিয়ে এইসব কাজে ইনভলভ হয়। থ্যাংক ইউ সো মাচ। চাই যে পড়ালেখার পাশাপাশি আমাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের উপরেও একটু ফোকাস করা উচিত, কারণ আমরা যত জ্ঞান লাভ করব আমরা নিজেকে তত ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারব। কি ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস? আমরা ডিবেট ক্লাব করতে পারি, আমরা অ্যাডভেঞ্চার ক্লাব করতে পারি, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন হতে পারি। এরকম আরও অনেক ক্লাব আছে যেগুলো আমাদের নিজেকে রিপ্রেজেন্ট করতে আরও হেল্প করবে। থ্যাংক ইউ। জি ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম সকলের উদ্দেশ্যে, সেটা হচ্ছে ইউ বর্ন রাইট বাট চেঞ্জ ইউর ব্লাড লাইন। মানে একটা মানুষ জন্মগ্রহণ যখন করে, যখন আস্তে আস্তে সে বড় হয়, তখন তার স্বপ্ন অনেক কিছুই থাকতে পারে, বা সব স্বপ্ন যে পূরণ হবে এমন তো নয়। তবে আমি বলবো যে তাদের যে স্বপ্ন, তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেটার জন্য লক্ষ্যে ভালো করে পৌঁছতে পারে, সেটার জন্য কায়িক পরিশ্রম করে। তবে এর মূলত পেছনে যে মানে আমাদেরকে সাহায্য করতে পারে সেটা হচ্ছে পড়ালেখা। একজন মানুষ যদি ভালোভাবে সুশিক্ষিত হতে পারে, একটা ভালো জ্ঞান ধারণ লাভ করতে পারে, একটা ভালো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে, তবেই কিন্তু সে তার একটা মানে সমাজের মধ্যে একটা ভালো ফলাফল প্রদর্শন করতে পারে। এছাড়া সে বিজ্ঞানের যে, বর্তমানে তো বিজ্ঞানের ব্যবহার অনস্বীকার্য, বিজ্ঞানের যেই ব্যবহারগুলো রয়েছে বা টেকনোলজি, সেটা মানুষের কাছে ছড়িয়ে দিতে পারে। তাই আমি বলবো যে মানুষের যে স্বপ্ন কিংবা ভবিষ্যৎ, সেটা যেন একটা ভালো একটা স্বপ্ন থাকে, সেটা যেন মানুষের জন্য ভালো হয়, কল্যাণকর হয় এবং দেশকে যেন উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যেতে পারে, সেটার জন্য যেন। তাহলে আমরা যে স্বপ্নটা দেখতে চাচ্ছি সেই স্বপ্নটা যাতে ভালো স্বপ্ন হয়, তাই তো? অনেক অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। ধন্যবাদ। স্বপ্ন দেখা মানুষজন কখনো জীবনের গতি হারায় না। স্বাধীনতার 52 বছরে এসে বাংলাদেশ এখনো আটকে আছে এই স্বপ্নহীনতার কারণেই। শুধু স্বপ্নহীনতার কারণেই আমরা পরিণত হয়েছি এক অন্ধ অনুকরণ প্রিয় জাতিতে। তাই স্বপ্ন দেখতে হবে বৃহৎ, আর সেই স্বপ্ন যেন কেবলই আত্মকেন্দ্রিক না হয়, কেবলই নিজ স্বার্থ উদ্ধারের প্রলোভন যেন স্বপ্নকে কলুষিত করতে না পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। সেই আশায় আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্বপ্ন দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ।